স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। স্থানীয় সরকারের নির্বাচন হালে নিচ্ছে প্রায় জাতীয় চরিত্র। প্রথমবারের মতো দলের প্রতীক আর মনোনয়নের পৌরসভা তার পালে আরো হাওয়া দিচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা প্রতীকী নির্বাচন। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ব্যারিস্টার এম হায়দার আলী এবং যেমন এটিএন নিউজের সহযোগী বার্তা প্রধান জনাব প্রভাস আমিন। স্বাগত আপনাদের। জনাব আহমেদ হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য 15টি দিন নির্বাচন পিছিয়ে দিতে বলছে, আপনাদের কেন, কিসের এত তাড়াহুড়া? কেন আপনারা নির্বাচনটি আগে করতে চাইছেন? এটা তো আমরা করছি কি করে? স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ দাবি জানায়, শিডিউলটা তো গভর্নমেন্ট ডিক্লেয়ার করেনি। গভর্নমেন্ট স্থানীয় সরকার বিভাগ সেটির আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগের অভিমধ্যে যে হ্যাঁ অবিলম্বে নির্বাচন হওয়া উচিত। কেন এত মানে এখন সেই আলোকে ইলেকশন কমিশন কেন এই তারিখে ডিক্লেয়ার করেছে? মানে স্থানীয় সরকার কেন এই অভিমত দিচ্ছে যে এটি এক্ষুনি করা দরকার? এটা এখনই আমাদের তো ইলেকশনের সময় হয়ে আসছে। অনেক পৌরসভায় ইতিমধ্যে তাদের টেন্ডার প্রায় শেষ হওয়ার পথে। ঠিক, সুতরাং ধারাবাহিকতা রক্ষা করতে হবে না। ঢাকা ইলেকশন হয়নি 6 বছর। কোথায়? ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ছাড়া ছিল অনেক বছর। 6 বছর আমি কথার কথা বললাম, 6 বছরের বেশি হবে। ঢাকা সিটি কর্পোরেশনটা তো একটু এক্সেপশনাল ব্যাপার না? কিছু কিছু বিষয় থাকে যে এক্সেপশনাল। জেলা পরিষদ নির্বাচন হচ্ছে না। জেলা পরিষদটা ডাইরেক্টলি ইলেকশন কখনো হয় না। জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা, আপনি যদি সংবিধান মানেন তাহলে আপনাকে করতে হবে জেলা পরিষদ নির্বাচন। কিন্তু এটা হচ্ছে না। এটাই আপনি করার ক্ষেত্রে আপনারা বলছিলেন যে আপনারা উদ্যোগ নেবেন, সেই উদ্যোগ নেওয়ার কথা আপনারা বলেছেন যে পর্যায়ক্রমে আমাদেরকে করতে দেন। আমরা পর্যায়ক্রমে করার কথা বলছেন অনেকদিন ধরে জানাবো আমাদের। হ্যাঁ, পর্যায়ক্রমে বলছি এবং আমরা যেহেতু গভর্নমেন্টে আছি অবশ্যই আমাদের দায়িত্ব আমরা পালন করব। তবে পর্যায়ক্রমে এবং পরিবেশের আলোকে। সেটি অনেকদিন ধরে বলছেন। হ্যাঁ, অনেকদিন। একটা জিনিসকে মানে বাস্তবায়ন করলে তো সময় লাগেই। যেমন জেলা পরিষদের নির্বাচনটাও কিন্তু ডাইরেক্টলি করতে হলে প্রথমবারের মতো আমাদেরই করতে হবে। এর আগেও কিন্তু অনেক গভর্নমেন্ট অনেক কিছু আপনারা প্রথমবারে করেছেন। ঢাকাকে দুই ভাগ করে দুই ভাগে নির্বাচন করেছেন। আমরা করেছি। আমরা তো কিন্তু এটি করার ক্ষেত্রে আমাদের এই গভর্নমেন্ট যেহেতু একটা প্রগ্রেসিভ গভর্নমেন্ট, একটা প্রগতিশীল গভর্নমেন্ট এবং রক্ষণশীলতা বিশ্বাস করে না এবং ডেভেলপমেন্টে বিশ্বাস করে। আমি যে সেই ক্ষেত্রে রক্ষণশীলতা এবং প্রগতিশীলতার সংজ্ঞা নিশ্চয়ই আপনি নির্ধারণ করবেন। আমরা ঠিক জানি না কোন ক্ষেত্রে আপনারা প্রগতিশীল বা রক্ষণশীল কি হিসাবে বলতে চাইছেন। আপনি প্রগতিশীলতাটা বুঝেন না? আপনি বুঝেন। আপনি বুঝবেন না কেন? বুঝেন। আমার দৃষ্টিকোণ থেকে প্রগতিশীল হচ্ছে মানে অগ্রগামী চিন্তা, আমার পিছিয়ে যাওয়া নয়, সামনে দিকে। সেইটা হচ্ছে প্রগতিশীলতা। ব্যারিস্টার এম হায়দার আলী, দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলেও দলীয় কোনো নির্বাচনে যাচ্ছেন না আপনারা, সংসদ উপনির্বাচনে অংশ নিচ্ছেন না, এবার দলীয় নির্বাচনে যেতে চাইছেন কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। দুটি নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। একটি হলো জাতীয় সংসদের নির্বাচন, ন্যাশনাল ইলেকশন। ব্যারিস্টার হায়দার আলী, আমি আপনাকে একটু মনে করি আপনাদের দলের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে একটি নির্বাচনও এই সরকারের অধীনে অংশ নিবেন। আপনি কি মনে করছেন যে এটি সরকারের অধীন ছাড়া অন্য কোনো ভাবে হচ্ছে না? এখানে যে বিষয়টা হলো, আমি বলি, স্থানীয় সরকার নির্বাচন মানে 236টি নির্বাচন হবে পৌরসভা। এই সব কয়টা যদি বিএনপি জয়লাভ করে সরকারে কোনো পরিবর্তন হবে না। এটা স্থানীয় ব্যাপার। আমরা আপনাদের কেন বিশ্বাস করবো যে আপনারা নির্বাচনের দিন দুপুরে একটা সংবাদ সম্মেলন করে বলবেন না যে আমরা নির্বাচন করছি না? এই না, আমরা ভোটাররা আপনাদেরকে ভোট দিব, তারপরে জানবো যে দুপুরে একটা আপনারা নির্বাচন করতে অত্যন্ত পরিষ্কার। বিএনপি একটা ডিসিপ্লিন পার্টি, গণতান্ত্রিক দল, উদার গণতান্ত্রিক দল। সেটি কিভাবে? সব সময় নির্বাচন তারা পছন্দ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু যেই নির্বাচনে কারচুপি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে না, সেক্ষেত্রে এটি নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে নিরপেক্ষ নির্বাচন দিলে না। আমি একটা কথা, আপনি এটা ভুল করেন কেন? মানে ব্যাপার হলো যে এইটাতে সব কয়টা যদি বিএনপি জয়লাভ করে সরকার পরিবর্তন হবে না। এই মুহূর্তে এই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতেছে। এই জন্যে যে অংশগ্রহণ না করলে ধরেন গ্রাসরুট লেভেলে আমাদের নেতা কর্মীদের তাদের মনোভাবকে, মানে তাদের এটা অনেকটা মন ভেঙে যেতে পারে না, মানে সেই জন্য করা হচ্ছে। আর মানে আমি যেটা জানতে চাইছি যে আপনি কি মনে করছেন যে এই সরকারের অধীনে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে? কোনদিন হয় নাই, ইতিহাস তা বলে না। আগামীটা হবে কিনা? 1973 সাল থেকে আরম্ভ করে আগামীটা হবে কিনা? এবং এই পৌরসভা নির্বাচনটি হবে কিনা? কোনটা? এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আপনি নির্বাচন অংশ নিচ্ছেন? হ্যাঁ, তারপরে করা হচ্ছে। মানে সেটি কেন? মানে সেই কারণ না, এটা তো জাতীয় নির্বাচন নয়। আপনি কথাটা, জাতীয় নির্বাচন হলে মানে 151 জন কেউ যদি না পায়
তাহলে তো এই সরকার গঠন করতে পারবে না। right. আর এখানে সব কয়টা পাইলেও সরকার গঠন করতে পারবে না। সুতরাং মানে আপনারা জাতীয় নির্বাচনে অংশ নেবেন না, কিন্তু এই নির্বাচনে জাতীয় নির্বাচন তাহলে সরকার গঠন করা। আপনারা দেখছেন তো 154 জন আপনারা নির্বাচনে অংশ নেবেন নাকি এটা আপনাদের নতুন সিদ্ধান্ত? আজকে আপনারা সিদ্ধান্তটি আপনাকে মনে করে দিতে চাই, এটি সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানিয়ে দিতে হয়েছে, তার মানে এটি আপনাদের নতুন সিদ্ধান্ত। আপনি যতই বলেন যেটি জাতীয় বা স্থানীয়, কিন্তু এটা আপনার নতুন সিদ্ধান্ত। না না, মানে কি বিষয় এই সিদ্ধান্তটা নিতে আপনাদের প্রভাবিত করলো? সেটা আমি বললাম যে এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আমাদের গ্রাসরুট লেভেলের নেতাকর্মীরা তারা আগ্রহী, সব পার্টিরই আগ্রহী। এখন যে রেজাল্ট আপনি বলতেছেন, আপনারা লক্ষ্য করেন যে গত উপজেলা পরিষদের নির্বাচনের সময় প্রথম 2 ফেজে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কিন্তু যখন দেখছে যে তারপরে অনেক কিছুই। আপনার কাছে একটু আমরা আসতে চাই যে প্রথমে আপনি জনাব আহমেদ হোসেনকে শুনলেন যে উনারা নির্বাচন করতে চান কারণ আসলে পৌরসভার সময় পেরিয়ে গেছে, তার জন্য কিন্তু জেলা পরিষদের নির্বাচন তারা করেন না। স্থানীয় সরকার অন্যান্য নির্বাচনের ক্ষেত্রেও তাদের অনীহা রয়েছে। ওদিকে বিএনপি এই নির্বাচনটিতে কারচুপি হবে জেনেও আসছে, এরকমটি মনে হচ্ছে। আমি যদি একটু জনাব ব্যারিস্টার হায়দার আলীর কথা দিয়ে শুরু করি, উনি বলছেন যে এটা তার দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য নির্বাচনে যেতে চান, কিন্তু সেটা স্থানীয় সরকার মানে জাতীয় নির্বাচনে গেলে মনে হয় যেন নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হবে না। আরেকটা কথা আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে গেলে সরকার পরিবর্তন হবে, তাহলে বিএনপি কি সরকারে যেতে চায় না? তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে একটু মানে কন্ট্রাডিক্টরি মনে হলো আর কি আমার কাছে। মানে আমার কাছে মনে হয় যে বিএনপির আসলে নীতির ধারাবাহিকতা নেই। তারা জাতীয় নির্বাচনের আগের সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিল, গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট, ভালো রেজাল্ট করলো। এবং জাতীয় নির্বাচনের পরপর ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিল, যদিও দুপুরে প্রত্যাহার করলো, এখন আবার নিচ্ছে। তবে এইখানে আপনাদের আজকের যে শিরোনাম প্রতীকী নির্বাচন, প্রথমবারের মতো স্থানীয় সরকারের দলীয় প্রতীকী নির্বাচন হবে। তবে আমি আশা করি নির্বাচনটি প্রতীকী হবে না সেই অর্থে, নির্বাচন সবার অংশগ্রহণমূলক একটি ভালো নির্বাচনই হবে। যেটা যেন ব্যারিস্টার হায়দার আলী বলছেন যে এই সরকারের অধীনে ভালো নির্বাচনের কোনো ইতিহাস নাই। ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ভালো হয় নাই, 5ই জানুয়ারি নির্বাচন একদমই ভালো হয় নাই, কিন্তু তার আগের কিন্তু নির্বাচনগুলো ভালো হয়েছে। আমরা যদি এই সরকারের প্রথম দফার কথা বলি, প্রথম দফায় সবগুলো স্থানীয় সরকার নির্বাচনই ভালো হয়েছে। গত উপজেলা নির্বাচনের প্রথম 2-3 দিন ভালো হয়েছে, পরের দিন ভালো হয় না, এরকমই তো সাধারণ নিয়ে। ফলে এই সরকারের অধীনে একদম নির্বাচন ভালো হয় না সেটা যেমন বলা যাবে না, আবার অনেক খারাপ নির্বাচনের উদাহরণ আছে। কিন্তু সামনের যে স্থানীয় সরকার নির্বাচনটি হতে যাচ্ছে, আমি আপনাদের শিরোনাম ধরে বলতে চাই যে নির্বাচনটি যেন প্রতীকী নির্বাচন শুধু না হয়, সত্যি সত্যি যেন বাংলাদেশে গণতান্ত্রিক যে পরিবেশটা মিস করছিলাম আমরা, সেই জায়গাটা যেন আবার আমরা ফিরে আসি। দুটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নিবে কিনা? যদি আমরা ধরে নিই যে নির্বাচন কমিশন আসলে সময় পিছাচ্ছে না, আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন রাজনৈতিক পূর্বাভাস হিসেবে? আমার ধারণা নির্বাচনে বিএনপি অংশ নেবে, যদি নাও পিছায় তাও পরে। আমার বিশ্বাস যে 15 দিন না হলেও 7-8 দিন বা এরকম কিছু হলেও মানে নির্বাচন কমিশন হয়তো পিছাবে, অন্তত পেছানো উচিত। আমি দাবিটা করছি এই কারণে যে আরেকটি বড় দল যেটা জাতীয় পার্টি, তারাও কিন্তু নির্বাচন পিছানোর দাবি করছে, বিএনপিও করছে, এবং অনেক প্রার্থী মনোনয়নেরও অনেকটা বড় ধাক্কা আছে। সেইখানে একটু সময় দিলে খুব বেশি 19-20 হবে না। আর বিএনপির মতো একটি বড় দল নির্বাচনে আসার ইচ্ছা প্রকাশ করেছে, সেখানে নির্বাচন কমিশন এত বড় একটি দলকে নির্বাচনে আনার জন্য 7 দিন 10 দিন পিছিয়ে দিলে খুব যে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি বিশ্বাস করি না। আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা? সরকার কতটা সিরিয়াস এই নির্বাচনটা? আপনি বারবার বলছিলেন যে প্রতীকী নির্বাচন যেন না হয়। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং কথা, মানে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ একটা কথা বলেছেন যে যদি এই নির্বাচনটি সুষ্ঠু হয়, আমি এরশাদকে কোট আনকোট করছি, যদি এই নির্বাচনটি সুষ্ঠু হয় তাহলে আওয়ামী লীগের অনেক সাম্প্রতিককালের অনেক অপকর্ম মানুষ ভুলে যাবে যে একটি ভালো নির্বাচন হয়েছে, মানে মাঝখানে অনেকগুলো কালো দিক তারা মুছে ফেলতে পারবে। ফলে সেইটা যদি আমি এরশাদ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত, তার কথাকে যদি আমি বিশ্বাস করি যে একটি ভালো নির্বাচন দিয়ে যদি আওয়ামী লীগ তার পেছনের অনেকগুলো খারাপ নির্বাচনের ইতিহাস জনগণকে ভুলিয়ে দিতে পারে, এই সুযোগটি তারা হয়তো মিস করবে না। আরেকটা যেটা একটু বিএনপির জন্য একটা আওয়ামী লীগ কিন্তু একটা ফাঁদ পেতেছিল যে দলীয় প্রতীকী নির্বাচন, যদি দলীয় প্রতীক না থাকতো তাহলে তারা হয়তো সম্মিলিত নাগরিক আন্দোলন এরকম কোন একটা ব্যানারে বিএনপির তারা নির্বাচনে যেত, কিন্তু দলীয় প্রতীক হলে বিএনপিকে নিজেদের নামেই নির্বাচনে যেতে হবে। তার মানে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাচ্ছে, এটা সারা বিশ্বকে জানানোটা একটা বড় মেসেজ। বিএনপিকে যে কোনো মূল্যে নির্বাচনে নিলে আওয়ামী লীগের অনেক লাভ, তারা সারা বাংলাদেশ বিশ্বে বলতে পারবে যে দেখো বিএনপি আমাদের নির্বাচনে। আওয়ামী লীগ আসলে এগুলি কেয়ার করে, মানে আমার কাছে কিন্তু সুযোগ, সেই সুযোগটা তারা নিবে কিনা, কেয়ার করে
কিনা সেটা তার, কিন্তু একটা সুযোগ আছে যে সবাইকে জানানোর যে বাংলাদেশে সবার অংশগ্রহণমূলক নির্বাচন করার পরিবেশ এখনো নষ্ট হয়ে যায়নি, সেটা একটা সুযোগ আছে। সেই সুযোগটা নিশ্চয়ই আহমেদ ভাইয়ের দলরা আহমেদ ভাইয়ের কাছে আসবো, পরে আপনার কাছে যখন আসবো আহমেদ ভাই এবং ব্যারিস্টার হায়দার আলী বলবেন, তারপর আপনি আবার বলবেন। কিন্তু আপনি একটু এটা বলেন যে এই নির্বাচনের ফল আসলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব রাখবে, নেগেটিভ পজিটিভ, আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, সেটি নিয়ে আপনি আলোচনা করবেন। জনাব আহমদ হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা শরিকদের কাউকে, আপনার যে 14 দলীয় যে শরিক আছে তাদের কাউকে তো আপনারা মানে কোনো আসন বা কোনো পৌরসভার মনোনয়নে ছাড় দিচ্ছেন না শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের কাছে। না, এটা যে ছাড় দেওয়ার আগে তো নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। জি, মানে নীতিগত সিদ্ধান্ত হ্যাঁ। নেওয়া হয়েছে এরকম যে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে। আমাদের 14 দলীয় জোট তো এটা আদর্শিক জোট এবং এটা নির্বাচনী জোটও বটে। হ্যাঁ, শুধু জাতীয় নির্বাচন। জি, বাট লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তার আমরা যোগ্যতভাবে করবো এমন কোনো সিদ্ধান্ত আমাদের এখন হয়নি। আচ্ছা, শুধু যদি সিদ্ধান্ত এরকম হয় তাহলে কিন্তু ছাড় দেওয়ার প্রশ্ন আসে। আপনার কাছে কি মনে হয় কি সিদ্ধান্ত হওয়া উচিত, এককভাবে হওয়া উচিত? আমি তো একটা ব্যক্তি না, আমি তো একটা সংগঠনকে রিপ্রেজেন্ট। আপনি সংগঠনের পক্ষ থেকে কিছু বলতে চাচ্ছেন না এখন? আমি পার্টির ডিসিশনের ব্যাপারে, সেখানে ওয়ার্কিং কমিটিতে যখন আলোচনা হবে সেখানে আমার অপিনিয়ন দিতে পারি, কিন্তু পাবলিকলি অপিনিয়ন দেওয়ার সময় এখন আসে না। পাবলিকলি অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন দিতে পারি না। জি, আমার অপিনিয়ন তো মানে পার্টির অপিনিয়ন হয়ে যায়। রাইট। তো সেই ক্ষেত্রে আপনারা মানে আমরা যেটি শুনছিলাম যে আপনারা শরিকদেরকে আসলে ছাড় না দেওয়ার ব্যাপারেই অধিকাংশ আওয়ামী লীগ আপনারা যারা করেন তারা বলছেন। না, শরিকদেরকে ছাড় না দেওয়ার প্রশ্ন ওঠেনি। শরিকরাও তাদের মতো করে পার্টিসিপেট করতে পারে, করবে। আর সেই ক্ষেত্রে আগে প্রশ্ন, যে আমি বলছি যে আগে কথাটা বললাম, এটাকে আপনারা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, যে আমার যদি নীতিগত সিদ্ধান্ত হয় যে আমরা নীতিগত সিদ্ধান্ত আপনারা কবে নাগাদ নেবেন বলে এটা এখনো হয়নি, যেহেতু মানে 5ই ডিসেম্বর সময় তো চলে আসছে, 5ই জানুয়ারি বা সুতরাং এখন পর্যন্ত যেহেতু হয়নি, সম্ভাবনা কম, খুব ক্ষীণ। মানে এককভাবে নির্বাচন করার সম্ভাবনা নাকি এককভাবে সম্ভাবনা বেশি মনে হচ্ছে, যেহেতু এখন হয়নি। যদিও কালকে মিটিং আছে আমাদের আপনার স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত যে বোর্ড, সেই বোর্ডের মিটিং কালকে আছে। ব্যারিস্টার হায়দার আলী, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাকে জানতে চাইবো যে পৌরসভার নির্বাচনের তারিখ আরো পেছানোর আবেদন করেছেন আপনারা, মানে যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা কারণ আসলে কি? নির্বাচন কমিশন যদি বর্তমান তফসিল বহাল রাখে তবে আপনার নির্বাচনে অংশ নেবেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে, এই প্রশ্নের জবাবটি চাই। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার হায়দার আলী, আপনারা নির্বাচনের তারিখ পেছনে আবেদন করেছেন, কারণ কি? নির্বাচন কমিশন বর্তমান তফসিল বজায় রাখলে আপনারা নির্বাচন করবেন কিনা? জি, এটা উত্তর অত্যন্ত সুস্পষ্ট যে হঠাৎ করে এই নির্বাচনটা নেওয়ার জন্য সরকার আগে ভাগে ঘোষণা দিয়ে দিয়েছে। এমনকি ইলেকশন কমিশনে তারাও বলছে যে আমরাই জানি না, কয়েকদিন আগের ঘটনা। এবং বিএনপি 15 মাস পিছাইতে বলে নাই, 6 মাসও না, 1 বছরও না, 3 মাসও না, 1 মাসও না, মাত্র 15 দিন। এটা মানে তারা বলার সাথে সাথে এটা মঞ্জুর করা উচিত ছিল, কিন্তু সেটা করবে কিনা যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। আর এখানে মিস্টার খালিদ যে কথাটা বলছেন, যদি না করে তাহলে বিএনপি যাবে কি যাবে না। বিএনপির সঙ্গে আরো 19টা দল আছে এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটি আছে, নীতি নির্ধারক যারা, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবে, যথাযথ সিদ্ধান্ত। মানে আপনি বলতে চাইছেন যে শরিকদের সাথে আলোচনা করে, সকলের সাথে, হ্যাঁ, শরিক এবং তার নিজের দলের। যারা প্রশাসন এই নির্বাচনের ফলাফলের উপর বা ফলের উপর জাতীয় পর্যায়ে মানে কি ধরনের প্রভাব পড়তে পারে যদি আওয়ামী লীগ 236টি পৌরসভা নির্বাচনে খুব খারাপ ফলাফল করে? মানে নাহলে আওয়ামী লীগের কি কিছু যাবে আসবে না, আওয়ামী লীগের কিছু যাবে আসবে না। তবে এই নির্বাচনটি আওয়ামী লীগের চেয়ে বিএনপির জন্য আমি বেশি সুযোগ বলে মনে করি, কারণ মানে দেশে একটা মানে রাজনীতিতে একটা খুবই দমবন্ধ করা একটা পরিবেশ, মানে ঠিক মাঠের বিরোধী দল বলতে যেটা, সেটা আমরা অনেক দিন দেখতে পাই না আর কি, অনুপস্থিত, মিছিল মিটিং বা এরকম কিছু নাই। ফলে এবং বিএনপি নানা কারণে ধরেন 5ই জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির সময়ে যে 3 মাসের যেই সোকল্ড অবরোধ করে যেটা করেছে, পুরো রাজনীতিটাই একটা মানে দমবন্ধ করা অবস্থায় নিয়ে গেছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির সবচেয়ে ভালো এক্সিট পয়েন্ট হতে পারে এই নির্বাচনটি, বিএনপির জন্য সবচেয়ে ভালো। কিন্তু আপনি যেটা বলে যে আওয়ামী লীগ যদি সবগুলোতে হারে কিছু যাবে আসবে না, মানে ঠিক 5ই জানুয়ারি নির্বাচনের আগে যে 4টি বড় বড় সিটি কর্পোরেশন হারলো, তাতে তো কিছু যায় আসেনি। কিন্তু আমার সংখ্যাটা অন্য জায়গায়, যেই 5টি নির্বাচনের রেফারেন্স আমি আপনাকে দিচ্ছি, যে গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট, সেই বরিশাল, সেই সব জায়গাতে মেয়ররা
বিএনপি সমর্থিত মেয়ররা জিতেছিল, কিন্তু এখন কিন্তু তাদের কেউ একজনও কিন্তু দায়িত্বে নেই। আমি এই প্রশ্নটি জনাব আহমেদ হোসেনকে করতে কেউ কিন্তু চাইছিলাম। একজনও নাই। সেই সংখ্যাটা আমার অনেক বড় আর কি, যে এইবার নির্বাচনে বিএনপি অনেক জিতলো, তারপর লাভ কি? যদি জনাব আহমেদ হোসেন, হামলা মামলার কারণে বিএনপি সমর্থনে নির্বাচিত মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা একদিকে কাজই করতে পারছেন না। তারা আসল কাজটি, যেটি হচ্ছে ভোটারদের কাছাকাছি যাওয়া, সিলেট, রাজশাহী, গাজীপুর, খুলনার মেয়রকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচিত মেয়রদের এই পরিণত হলে মানে ভোটারদের ভোটের মূল্য আসলে কতখানি থাকে? না, আপনি যেটা বলছেন যে ভোটারদের মূল্য, এখন যদি মামলা থাকে, সেই মামলার ক্ষেত্রে বিষয়টা তো আইনি ব্যাপার, এবং সেই ক্ষেত্রে তো আইনি প্রক্রিয়ায় তাকে বেরিয়ে আসতে হবে, মুক্ত হতে হবে। এই ক্ষেত্রে তো আমাদের কোনো বক্তব্য নেই। না, সেই মামলাগুলিকে কি মনে হয় না যে খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আমি যদি খুলনার, আমার হাতের সামনে খুলনার উদাহরণটি আছে, যে খুলনার সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে নাশকতা মামলায় তাকে আসামি করা হয়েছে। নাশকতা মামলা আসামি আসলে সরকার যাকে ইচ্ছে করে তাকে, মানে আমার যদ্দূর মনে হয় আর কি। রাজনৈতিক মামলা হলে তো আমরা এখানে বিশেষ ক্ষমতা আইনি প্রয়োগ করতে পারি, তাহলে তো আমরা সুনির্দিষ্ট বোমা হামলা বা পেট্রোল হামলা, বোমা হামলা, নাশকতা, এই ধরনের ধারার সাথে সংযুক্ত দরকার হচ্ছে না, তাই করছে না। বিশেষ ক্ষমতা আইন যে প্রয়োগ করবেন না, বিশেষ তা তো জানেন। ক্ষমতাটা প্রয়োগ করলে এটা রাজনৈতিক মামলা হতে পারে, শুধু বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করলে আর যদি আপনি অন্যায় করেন, আমি অন্যায় করি, সেক্ষেত্রে অপরাধ করি। আপনি যেটা বলেছে যে আপনার সকল কি সকল অবরোধ, আপনার পেট্রোল বোমা হামলার, বোমা হামলা রাজনীতির আপনার 3 মাসে যে বাংলাদেশের ক্ষতি হয়েছে, বাংলাদেশে যে নাশকতার 3 মাস, এই 3 মাস যে বিএনপি নাশকতা করেছে আপনার পেট্রোল বোমা চালিয়ে, এটা তো ইতিহাসের কালো অধ্যায়। সুতরাং ওই সময় যারা এই অপরাধগুলো করেছে, সেই অপরাধগুলোকে কি আমরা যারা বিএনপির পদে বা পদবিতে থাকছেন তাদের সবার বিরুদ্ধে হলো যে আপনার যারা বিএনপির গুরুত্বপূর্ণ লোক, তারা সবাই এগুলি করছেন। ঘটনা হলো যে আপনি যখন কমান্ডার, অধিনায়ক, আপনার নির্দেশ ছাড়া তো এগুলো হচ্ছে না, আপনি তো নির্দেশ দিচ্ছেন এগুলোকে করার জন্য। সুতরাং সেখানে তো আপনি আমি খুব একটা এরকম প্রশ্ন করতে চাই, সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের আগুন দেওয়ার ঘটনায় কি আপনি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে গ্রেফতার করবেন? ছাত্রলীগের বিশ্বজিৎকে হত্যার জন্য ছাত্রলীগের দায়ী করে কি আপনি ছাত্রলীগের সভাপতি হয়নি, শাস্তি হচ্ছে না? ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের যারা, আমরা ছাত্রলীগ একসাথে যাচ্ছি, আমরা না, এটা তো আমরা আমাদের কিন্তু আমার বক্তব্য যে এখানে আমাদের কর্ম, আপনারা এমকে আনোয়ারের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দিচ্ছেন। আমি জবাব দিচ্ছি, আমাকে আমার জবাব দিতে দেন। যদি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি এই ধরনের কর্মসূচি ঘোষণা করে যে কিলিং করো, হত্যা করো, তাহলে তো সে আসামি হবে। সেই কর্মসূচি ঘোষণা করেছে, তারা তো প্রকাশ্যে বলেছে যে তারা এগুলি বিপক্ষে। না, এগুলোর বিপক্ষে। এখন যখন বিএনপি যখন আপনার এই পেট্রোল অবরোধের নামে পেট্রোল বোমার কর্মসূচি ঘোষণা করেছে, তখন তো সেটাতে যিনি কর্মসূচি ঘোষণা করলেন তিনি তো অপরাধী হয়ে যান। ঠিক নয় কি? বিষয়টা আপনাকে সেই বিবেচনা নিতে হবে। আপনাদেরকে দায় নিতেই হবে ব্যারিস্টার হায়দার আলী। আপনারা শুধুমাত্র যারা তৃণমূলের নেতাকর্মী আছে তাদেরকে না দায়িত্ব দিবেন, যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা যাবে না, সেটা কেমন কথা? শুনেন, আমার এখানে একটা কথা, জাতীয় পর্যায়ে কি প্রভাব পড়বে যে প্রশ্নটা করছিলেন, সেই ব্যাপারে আমার বক্তব্য হলো যে বর্তমান সরকার হলো কর্তৃত্ববাদী সরকার, উইদাউট ভোট, উইদাউট পপুলার সাপোর্ট, এবং 154 জন বিনা ভোটে আছে যারা সরকার গঠন করতে পারে। এই যে বিরোধী দলের না এটা বলতে পারেন, জাতীয় পর্যায়ে যে কাজটা করতে যাচ্ছে, যে এইখানে তারা যেভাবেই হোক তারা অধিকাংশ মানে মেয়রের পদগুলি নিয়ে নিবে, নেওয়ার পরে সারা বিশ্বকে দেখাইতে চাবে যে আমরা দেখেন কত পপুলার, ও অযথা ওই 5ই জানুয়ারি একই রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন নির্বাচনের দিন বা নির্বাচন আগের দিন আপনারা বলবেন যে আপনারা নির্বাচন প্রত্যাহার করবেন। মিস্টার খালেদ, আপনি ওইভাবে কথা বলবেন না। আর একটি কথা তো উনি উত্তর দিয়ে দিয়েছেন যে আপনি বরিশাল, গাজীপুর, খুলনা, রাজশাহী মেয়র হয়েছে, কিন্তু কি সেখানে তাদেরকে সকল নাশকতার মামলা দিয়ে মিথ্যা, সকল কেন? ওইখানে তো নাশকতা হয়েছে, ওইখানে তো নাশকতা হয়েছে, না সেটা কেউ না কেউ তো করেছে, না অন্যায়, কিন্তু তাদেরকে ধরে কেন? না তাদেরকে ধরবে, তারা সব সময় কি তৃণমূলের লোকই ধরবে? এইবারে যদি তারা জয়লাভ করে অনেক, তাদেরকে তারা কখনো মেয়রগিরি করতে পারবে না, এই একই স্টাইলই হবে। তবে হ্যাঁ, আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না, একটু অপেক্ষা। কুমিল্লার মেয়র তো বিএনপির পদ থেকে অন্তত 100 জন মেয়র এবং উপজেলা চেয়ারম্যান বহিষ্কার করা হয়েছে কমপক্ষে। জি, উপজেলা চেয়ারম্যান। এই হলো সকল নাশকতা,
যারা গান পাউডার দিয়ে 11 জন লোককে সেরাটনে না, বারবার ওই কথাটা যে আপনি বলেন, আপনারা যে বলেন বারবার আরো মারাত্মক। আপনারা 100 দিন ধরে অবরোধ চালিয়েছেন, ওই যে 100 এসএসসি দিন। পরীক্ষা কোনো কিছু আপনাদের আটকাতে পারে না। আপনারা বলেছেন আপনারা 173 দিন লাগাতার ছিল না। 173 দিন ছিল। মানে এটা তো একটা পাল্টাপাল্টি এটা বললে বলাই যায়। না, কিন্তু আমি জানি না বেরিস্টার আইমান হায়দার আলী, আপনারা এমনি অবরোধ কবে তুলেছেন আমরা জানি না। জনগণ সেই অবরোধের সাথে একমত ছিল কিনা, অফিশিয়ালি এখনো তোলা হয়নি আসলে কেউ এটা বলেও প্রেস না। রিলিজ দিয়ে তোলা হয়নি এখন। হ্যাঁ, এখন অবরোধ তো হচ্ছে না। আপনি বলছিলেন যে মনে করেন যাকে কেউ সাড়া দিচ্ছে না আপনি এখন। অনেক না, না, রাজনীতি না, করবেন বলাই হয়। শক্তি নেই। আপনি জনগণের সাথে এত বিচ্ছিন্ন বিরোধী দল আর কখনো দেখেছেন? এত বিচ্ছিন্ন সরকারি দল কখনো দেখেছেন? আসলে না মিস্টার খালেদ, আপনি প্রশাসনিকভাবে বিরোধী দলকে আপনি দমন করতে চান, যেমন পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনী, বিভিন্ন আসলে জনগণকে ইয়ে করা যায় না। যতগুলো আপনার টেলিভিশনে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই। আপনি একটা পাবলিক টেলিভিশনে এত ওপেন কথা বলতে পারছেন, তারপর আপনি বলছেন ওই যে কথা বললে তো সরকার পরিবর্তন হবে না। কারণ আপনারা তো রাস্তায় নামছেন না। যেখানে আপনি মিটিং করতে দিচ্ছেন না, প্রশাসন করতে দিচ্ছেন না, হরতাল করতে দিচ্ছেন না, বাহিরে যেতে দিচ্ছেন না, এবং ঘরের ভিতরে মানে আপনি আমাদের নয়টা ট্রাক দিয়ে বালু বস্তা দিয়ে তাদের কি করে রাখবে? তাহলে সেটা গণতন্ত্র নয়। বর্তমানে যে জিনিসটা মামলা, সরকার হলো মামলাবাজ। আচ্ছা, আমি যদি ওনার কথাটা বলি যে মানে কখনোই কোনো সরকারি দল বিরোধী দলকে যে খুব আপোষে রাস্তায় নামতে দিবে ব্যাপারটা এমন না। আমরা যেমন আমি যদি এই যে এখন নভেম্বর মাসে 2 দিন আগে 27শে নভেম্বর ডাক্তার মিলন দিবস ছিল, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা মাঠে ছিলাম এবং আমরা পুলিশের সাথে কখনো কখনো সেনাবাহিনীর সাথেও আমরা মানে লড়াই আমরা ছাত্র জীবনে করেছি সেইটা। কিন্তু বিএনপির এখন আপনি যেটা বলেন যে বিএনপি জনবিচ্ছিন্ন, মূল সমস্যাটা হলো সেইখানে যে তাদের সাথে জনগণের যোগাযোগটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং মানে এই বিএনপি তো কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করেছে এবং অনেক সরকারও কিছুটা জনবিচ্ছিন্ন, সরকারের কোনো কথা লোকে বিশ্বাস করে না, যেমন এক কথা সরকার বারবার বলে। আমি যে বারবার যেটা বলছিলাম যে বিএনপির জন্য সুযোগ এই কারণে যে বিএনপি জামাত একসাথে মিলে 5ই জানুয়ারি নির্বাচনের আগে এবং 5ই জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিতে এই দুই সময় আসলে যা দেখিয়েছে এটা আসলে মানুষের ভুলতে অনেক সময় লাগবে। ফলে বিএনপিকে খুব শিগগিরই বিএনপি একটি ক্যান্টনমেন্টে জন্ম হলেও বিএনপি একটি গণতান্ত্রিক দল, নানা ধাপের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক পর্যায়ে গেছে। বিএনপিকে অবশ্যই একটি নির্বাচনী গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। ফেরার জন্য তাদের এটা একটা প্রথম ধাপ, এই ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। বিএনপি জামাত 2 দফায় যা করেছে সেটা মানুষের স্মৃতি থেকে মুছিয়ে দিতেই তাদেরকে নির্বাচনে যাওয়ার এই ঝুঁকি বলেন, মানে লটারি বলেন, জুয়া খেলা বলেন, যাই করুক তাদেরকে যেতে হবে। কিন্তু সংখ্যাটা হলো সেটা যে ওই নির্বাচনে গিয়ে নির্বাচনের দিন দুপুরে আবার প্রত্যাহারের ঘোষণা দেয় কিনা। কিন্তু বিএনপিকে অন্য কোনোভাবে আমরা আমি আপনাকে একটু প্রশ্নটা একটু যোগ করতে চাই। আপনি বলছিলেন যে বিএনপি নেতাকর্মীরা যাতে চাঙ্গা হতে পারে সেই সুযোগটি আসলে বিএনপির সামনে আসছে, কিন্তু সেই বোধ তো আসলে সরকারেরও আছে। সরকার বিএনপি যাতে কোনোভাবে চাঙ্গা না হতে পারে তার সবগুলি বিষয়ই তো সরকার খেয়াল রাখবে। সরকার এটি খেয়াল করবে না এবং সরকার কোনো না কোনো রকম ভাবে কোনো না কোনো কিছু একটা করবে যাতে বিএনপি আসলে শেষমেশ নির্বাচনে না থাকে। কিন্তু বিএনপির মানে সাংগঠনিকভাবে তারা যতটাই দেউলিয়াপনা বা কর্মসূচিগতভাবে যতটাই দেউলিয়াপনার পরিচয় দেখ, বিএনপি এখনো কিন্তু বাংলাদেশের অনেক মানুষের সমর্থন আছে বিএনপির পিছনে। ফলে সেই সমর্থনটাকে যদি তারা কাজে লাগাতে পারে এবং সেই কর্মীদের যদি মানে সত্যি সত্যি মোটিভেট করে মাঠে নামাতে পারে তাহলে সরকার তো চেষ্টা করবে। এইটাই তো আপনার রাজনীতির খেলাটাতেই সরকার চাইবে যেন বিরোধী দল কোন আন্দোলন সংগ্রাম করতে না পারে, বিরোধী দল চাইবে যেন আন্দোলন করতে। এইখানে তো খেলাটা, এই খেলাতেই তো হার জিত হবে, নির্বাচন হবে, হিসাব নিকাশ হবে। সেটাই এখন কখনোই তো সরকার বলবে যে ঠিক আছে কালকে আপনারা পল্টন ময়দানে গিয়ে 5 লাখ লোক নিয়ে সমাবেশ করেন। বিএনপি তো সেটা বিএনপি সরকার চাইবে না। সরকার চাইবে যে সমাবেশের লোক কম হোক, সেখানে 50,000 লোক হোক, বিএনপি চাইবে 5 লাখ লোক হোক। এই খেলাটা তো চলবে। এবং গাড়ি নিয়ে কোথাও না যেতে পারে, এটা বিএনপি আমলে হয়েছে, এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, রাস্তায় টায়ার পাংচার করে দিয়ে গাড়ি অবরোধ করা, সেই রকম অনেক রকমের কৌশল। রাজনীতিটা এমন। আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে বিরতি চলে যেতে চাই। প্রশ্নের উত্তরটি আসলে জানতে চাই জনাব আহমেদ হোসেনের কাছে। এই নির্বাচন কমিশনকে আমার কাছে খুব দুর্বল নির্বাচন কমিশন মনে হয়। আপনার মূল্যায়ন নির্বাচন কমিশন সম্পর্কে কি সেই বিস্তারিত শুনবো? আপনি শুধু যদি একটু প্রথমটা একটু বলে রাখেন, নির্বাচন কমিশনকে আপনার কেমন মনে হয়? নির্বাচন কমিশনকে সত্যি সত্যি মানে অনেক সময় হয় কি যে আমরা যে এই যে অনেক রাজনৈতিক সমস্যার কথা বলি, সেই সমস্যাগুলো মানে তত্ত্বাবধায়ক সরকার সেই সবগুলো সমস্যায় আসলে সমাধান হয়ে যেতে পারতো যদি একটা সত্যি শক্তিশালী নির্বাচন কমিশন যদি আমরা পেতাম বাংলাদেশে। এটা খুবই দুঃখ যে আমরা ওই অর্থে খুব ভালো নির্বাচন কমিশন কখনো খুব বেশি পাইনি। কিন্তু এবং কাগজে কলমে
কলমে আইন, মানে যেই আইন নির্বাচন কমিশনের এখন আছে সেইটুকু আইনই যদি তারা পুরোপুরি মানে প্রয়োগ করে তাতেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। সেটা আসলে কখনো কখনো আইনের চেয়ে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমার মনে হয় যে ব্যক্তি যদি স্ট্রং হয় তাহলে অনেক সময় আইনে না থাকলেও ধমক টমক দিয়ে করিয়ে ফেলা যায় অনেক কিছু। আমার সেই দৃঢ়তাটা খুবই অভাব। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব আহমদ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কি কৌশলে নির্বাচন কমিশনকে এত দুর্বল, নরম এবং আজ্ঞাবহ করে রেখেছেন, যেটি বলে অভিযোগ উঠেছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি জনাব আহমেদ হোসেন, আপনারা নির্বাচন কমিশন জনাব আহমেদ হোসেনের কাছে, আপনি গতবার সবটাই বলেছেন, আমি জনাব আহমেদ হোসেনের কাছে জানতে চাইবো যে আপনি নির্বাচন কমিশনকে দুর্বল, আজ্ঞাবহ কি কৌশলে আপনারা করে রাখেন? যেমন ধরেন, আমি উদাহরণ দেই জনাব আহমেদ হোসেন, আপনারা যখন বলছিলেন যে প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা করা, আপনারা সংসদে যখন বলছিলেন যে মন্ত্রী এমপিদের যাওয়াটা ঠিক হবে না, সংসদে আপনারা যখন আলোচনা করছিলেন, নির্বাচন কমিশনারদের একজন বলেছেন যে এটা না এটা গেলে লেভেল প্লেইং ফিল্ড হবে। কোনটা? যে মন্ত্রী এমপিরা নির্বাচন প্রচারণা অংশ নিল। আপনার প্রথম কথা আপনি আসি, আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন ওইটার জবাব আমি দিই। জি, আপনার চুকে আপনি নির্বাচন কমিশনকে দুর্বল জি বা আজ্ঞাবহ মনে জি। করছি। আমি ওই বক্তব্যটাকে ডিফার করছি এই কারণে, বা আমি আপনাকে লজিক দেখাচ্ছি জি। এবং আপনাকে আমি এক্সাম্পল দেখাচ্ছি। আজকে আপনি যখন নিউজে এসেছে যে আমাদের একটা ডেলিগেশন টিম কিন্তু আজকে ইলেকশন কমিশনে গিয়েছে এবং আমাদের ওয়ার্কিং কমিটি মিটিংয়েও এই বিষয়ে কথা হয়েছে যে এমপিদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমি যে কোনো আমি তো একটা পলিটিক্যাল পার্টি, আমার তো দাবি দেওয়া থাকতেই পারে। তো সেই দাবি নিয়ে কিন্তু আজকে আমাদের যেতে হয়েছে আমাদের ডেলিগেশন টিম। যদি নির্বাচন কমিশন আমাদের আজ্ঞাবহ হয়ে থাকবে তাহলে তো এই বিষয়গুলো আমরা আগেই জুড়ে দিতাম, আমাদের তো কনসাল্ট করি তারা এই ইলেকশন সমস্ত আচরণবিধি ঠিক করতো। কাজে এই ইলেকশন আপনারা জানতেন না যে ইলেকশন কমিশন যদি আপনি যেটা বলেন আজ্ঞাবহ হলে তো আমাদের সাথে কনসাল্ট করে করতো সবকিছু, তাই না? সুতরাং গভর্নমেন্টের সাথে কনসাল্ট না করে গভর্নমেন্টের প্রভাব থেকে মুক্ত হতে কি তারা কিন্তু তাদের স্বাধীনভাবে জনাব আহমদ হোসেন, আপনি নির্বাচন কমিশন হলে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, ভালো নির্বাচন বলতেন না? আমি যে কথা আসছি, যে কঠিন যে প্রশ্নটার উত্তর আমি উপজেলা পর্যায়ে যে তৃতীয় পর্যায়ে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে ভালো বলতেন। যে প্রশ্ন আপনি যে প্রথম যে কোশ্চেনটা করেছেন যে নির্বাচন কমিশন আমাদের আজ্ঞাবহ নয়, দুর্বল নয়, নির্বাচন কমিশন একেবারে স্বাধীন। এখন আমার পক্ষে আসলেই এটাকে আপনারা বলবেন আজ্ঞাবহ, কারণ আপনারা শুনছে তারা। হ্যাঁ না, আমাদের কথা আমি তো আগেই বলেছি যে আমাদের কথা যদি শুনবে বা আমাদের সাথে কনসাল্ট করে করবে তাহলে তো আজকে আমাদের ডেলিগেশন টিম সেখানে যাওয়ার কথা নয়, দেখানোর জন্য, লোক দেখানোর জন্য গিয়েছে। এইগুলো আপনাদের ধারণাপ্রসূত কথা এক জিনিস, আর ইনফরমেটিভ বক্তব্য আরেক জিনিস। ইনফরমেটিভ বক্তব্য তো আমরা দিতে পারবো না, কারণ আমরা দেশ চালাই না, দেশ আপনারা চালান। আপনার ধারণাপ্রসূত, আপনি সেজন্য আমি প্রশ্ন এই যে করতে আপনার ধারণাটাও কিন্তু আপনার অপিনিয়ন, আপনি এইভাবে চিন্তা করছেন, আপনার চিন্তাটা রঙও হতে পারে। তৃতীয় পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন, ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, 5 জানুয়ারির নির্বাচন, যে নির্বাচনগুলি এরকম আপনার চোখে যেমন খারাপ নজির আছে, ভালো নজির কি নেই? আমরা যে একসাথে হেরে গেলাম খুলনা, রাজশাহী, সেইগুলোর জন্য তো আপনি প্রশ্নটা দিচ্ছেন। আমি খুবই প্রশ্নটা দিচ্ছি আপনাদের, কিন্তু সেই প্রশ্নটি নির্বাচন কমিশনকে দিতে আপনার চোখে যেটা কালো এটা বলছেন, সাদাটাকে সাদা বলছেন না কেন? সাদাটাকে সাদা বলছি, এবং আমরা এই যে একটা আপনার এনার্কিজম যেটা তৈরি করেছিল, এনার্কিজম থেকে দেশটাকে শান্ত পরিবেশে আমরা এনশিওর করতে পেরেছি। আজকে পেট্রোল বোমার শোনেন, পেট্রোল বোমার রাজনীতি থেকে আজকে বিএনপি সরে এসেছে। এখন বাইরে প্রচুর হামলা মামলা 65,000 বলছেন, তাহলে এই লোক বিএনপিকে ধরা হয়েছিল স্পটে, উনি বলছেন পেট্রোল বোমা মারছে, এক জায়গায় ধরা হয় কেমনে ধরবে ব্যারিস্টার? কেন ধরবে না? হাজার হাজার পুলিশ, হাজার হাজার বোমা মেরে আপনি দৌড় দিয়ে পালায় যাবেন, আপনি ধরবে যাবে কেন? ওখানে তো আছে তারা, আপনি জানেন কত কিলোমিটার হাইওয়ে আছে। আমি একটা কথা জবাব দিই, আমি কিন্তু ইন্টারফেয়ার করিনি ওর কথা, আমি ইন্টারফেয়ার করবেন না। জি জি, আমার মনে হয় যে আপনি যথেষ্ট বলেছেন। আরেকটা কথা বলি, যে আপনি যথেষ্ট, উনি যে বললেন যে আমরা গভর্নমেন্টই কাজটা করেছি, তাহলে আমেরিকার টুইন টাওয়ারের যে আক্রমণটা, এটা কি ওই গভর্নমেন্ট করেছে? না, একটি উদাহরণ আগে দিতে দেওয়া যাবে না, আমাদের এখানে একটি উদাহরণ আগে দিতে দেওয়া যাবে না। আমার মনে হয় যে আপনারা যে আন্দোলন করেছেন, বেশি হাজারলে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে পৌরসভা নির্বাচনে জোটের অন্য 19টি দলের কথা আপনি বলছিলেন যাদের সাথে আলোচনা করে সব ঠিক হবে, সেই বিশেষ করে জামায়াতে ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কি থাকবে, আপনারা তাদের শরীকদেরকে ছাড়ছেন কিনা, তাদের সাথে আপনারা একসাথে করছেন কিনা, এই বিষয়টি আপনাদের ভাবনায় আছে কিনা, আপনাদের মাঠ পর্যায়ে কোনো গবেষণা আছে কিনা, জামাত আপনাদের সাথে থাকলে লাভ না থাকলে লাভ। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে ব্যারিস্টার হায়দার আলী, আপনার কাছে জানতে চাইছিলাম যে জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কেমন থাকবে পৌরসভা নির্বাচনের আগে, 19টি দলের সাথে আপনাদের শরিকদের সাথেও সেই বিষয়টি আপনারা মাথায় রাখছেন কিনা, জামাত ইসলাম আপনাদের সঙ্গে থাকলে সুবিধা নাকি না থাকলে সুবিধা, এরকম মাঠ পর্যায়ের কোনো গবেষণা আছে কিনা সেটাও জানতে চাইছিলাম। ব্যাপারটা হলো যে 20 দলের ভিতরে একটি দল হলো জামাত ইসলাম। জামাত ইসলাম 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে যুগপৎ আন্দোলন করেছিল কেয়ারটেকারের জন্য এবং বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে। এখন কৌশলগত কারণে জামাত ইসলাম এবং বিএনপির সাথে তারা আছে এবং আরও 19টি দল, মানে 18টি দল আছে। এখন জামাত ইসলামের সঙ্গে যে সম্পর্ক বিএনপির, সেটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। এখানে তারা চাচ্ছে যেমন দেশে শরীয়তান চালু করার জন্য। বিএনপির ম্যানিফেস্টো বা বিএনপির ভাবদার কিন্তু তা নয়। বিএনপি চাচ্ছে একটি গণতান্ত্রিকভাবে উদার গণতান্ত্রিক মানে ভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে দেশের জন্য। কাজে এখন এই 20 দলে কে কে নমিনেশন পাবে কি পাবে না, এটা ওখানে 20 দলে বসে ঠিকঠাক করবে। এবার সেদিন আপনার কাছে কি মনে হয় যে মাঠ পর্যায়ে এরকম কোনো আলোচনা, এরকম কোনো গবেষণা আছে কিনা যে জামায়াত না, আপনাদের তা সাথে তো- থাকলে সুবিধা নাকি না থাকলে না, সুবিধা? এখন যে সমস্যাটা জনগণ দেখা কি দিয়েছে চায়? জি। সেটা হলো যে এই 20 দলের বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামের সকল নেতা কর্মী তাদেরকে হয় হাজতে আছে অথবা 50টা 60টা মামলা নিয়ে তারা পুলিশের মানে দাবড়ে নিয়ে না, সেটা আপনি আগেই বলেছেন, মানে সুতরাং বিএনপি এই অবস্থাতে- জামাতের সাথে, জামায়াত বিএনপির সাথে থাকলে বিএনপি সুবিধা নাকি অসুবিধা আপনার না, কাছে কি আমি মনে তো হয়? বললাম এটা কৌশলগত ব্যাপার। জামাত বিএনপির সাথে আরো যে দল আপনি আছে কি তাদের উপদেশ মতো। দিচ্ছেন চেয়ারপারসনকে যে জামাত হ্যাঁ, থাকলে সুবিধা না জামাতকে অসুবিধা? নিয়ে যখন আওয়ামী লীগ চলে তখন কোনো সমস্যা হয় না। তখনও সমস্যা হয়, No, তখনও না। সমস্যা হয়। তখন সমস্যা হয় তখনও না। কিন্তু সমস্যা হয়েছে। এখন সমস্যা হয় এবং তখন যে সমস্যা হয় নাই আপ- তার কারণ হলো আপনি কি তারা মনে করছেন তাহলে সমস্যা নাই? যুগপৎ আন্দোলন করছে ওই সময় কিন্তু জামাত এই যে বিএনপির সঙ্গে যুদ্ধ অপরাধী অথবা মানবতা বিরোধীদের কোনো বিচার হয় নাই। ব্যারিস্টার 96 হায়দার আলী, থেকে 2001 আচ্ছা, পর্যন্ত। ব্যারিস্টার হায়দার আলী, পরিস্থিতি হ্যাঁ। চেঞ্জ হয়েছে, জামায়াত বিএনপির সাথে থাকলে সুবিধা নাকি না থাকলে সুবিধা? না না না, এটা উভয়ের ব্যাপার, একজনের ব্যাপার না। বিএনপির সুবিধা নাকি বিএনপি আওয়ামী মানে জামাত তাদের কৌশলগত কারণ তারা রাজনীতি অসুবিধা? আমি আসলে অনেক চেষ্টা করে এই প্রশ্নের উত্তর আসলে বিএনপি আমি একটু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে উনি বলছেন যে জামাতের সাথে বিএনপির যে জোট সেটা কৌশলগত। হ্যাঁ, যেমন আমি বলতে পারি যে যেমন এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সন্ত্রাস দমন, সন্ত্রাসে চলছে বর্তমানে, এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা জি, করা, জি, জি, মানবাধিকার সেটা করে, এখানে বাক স্বাধীনতা, জি, আপনার সংবাদ জায়গায়- স্বাধীনতা আমি রয়েছে। সেটাও বলবো। আমি বলছি যে উনি যে কৌশলের কথা বললেন এটা ভুল কৌশল। বিএনপির আমি বলতে পারি যে বিএনপির উত্থান থেকে শুরু করে যখন নাকি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বিএনপিকে সবাই মনে করছিল যে বিএনপি শেষ হয়ে যাবে, সেখান থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি অনেক দূর এসেছে। কিন্তু আমি বলতে পারি যে সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে এখন, এবং সেটা হলো ভুল কৌশলের কারণে। বিএনপি জামাত এই শব্দটা যখন এক ব্র্যাকেটে বলা হয় তখন জামাতের যতগুলো নেগেটিভ সাইড সবগুলো কিন্তু বিএনপির সাথে মিলে যায় একসাথে। ফলে বিএনপি কি যত তাড়াতাড়ি সম্ভব জামাতের কাছ থেকে দূরে এসে নির্বাচনী গণতান্ত্রিক আমি কি সাধারণ একটা প্রশ্ন রাজনীতি করতে আসবে, পারি? তখন হলো বিএনপির হয়তো সাময়িক কিছু ভোটের প্লাস মাইনাস হবে, কিন্তু যদি আপনি একটু লং টার্মে চিন্তা করেন তাহলে বিএনপির অনেক লাভ হবে জামাতকে ছেড়ে দিলে। এটা আমি অবশ্যই একটু ভুল প্রশ্ন করতে পারি যে বিএনপি এবং জামাতকে যেমন ব্র্যাকেট বন্দি করা যাচ্ছে, আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে, আপনি আপনার সাংবাদিকতা ক্যারিয়ারেও আপনি নানাভাবে এরশাদকে বিভিন্নভাবে আপনি দেখেছেন। সেই স্বৈরাচারী এরশাদ আর আওয়ামী লীগকে কেন ব্র্যাকেট বন্দি করা হয় না? অবশ্যই, এটা খুবই- সেটা কি- না, সেটা কি অবশ্যই। গণমাধ্যম কর্মীরা বিএনপি জামাতকে যে ব্র্যাকেট বন্দি করে ও স্বৈরাচারের সাথে ওদেরকে তো ওইভাবে bracket মানে বন্দি আমি করে। অন্যদের কথা জানি না, আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি। আমি সবসময় জাতীয় পার্টির সাথে, বিশেষ করে এরশাদ, ব্যক্তিগতভাবে এরশাদের সাথে আওয়ামী লীগের এই জোটের আমি সবসময় এটা সমালোচনা করছি, কারণ আমি একজন নিজে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলাম। এবং আমি মনে করি যে যেমন আমি বলছিলাম যে ওই দিন পরশু দিন 27শে নভেম্বর ডাক্তার মিলন দিবস ছিল, সেই দিনও আমি লিখেছি যে এটা খুবই বেদনার যে ডাক্তার মিলনের আত্মা, নূর হোসেনের আত্মা দেখছে এখন যে সেই স্বৈরাচার যার পতনের জন্য আমরা এত আন্দোলন, সেই স্বৈরাচার এখন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। সেই ব্র্যাকেটটিও আমি ভালোভাবে নিচ্ছি না, কিন্তু এখনকার রাজনীতির জন্য বিএনপির জন্য যদি ভালোর কথা বলেন তাহলে জামাতের সাথে তাদের এই ব্র্যাকেট বন্দিটা তাদের জন্য খুবই ডিজাস্টারাস, মানে সুইসাইডাল আর কি। এটা যত তারা, এবং সময়টা কি, যেমন ধরেন যে ফাঁসি হচ্ছে কাদের, বিএনপির ক্যাবিনেটের মন্ত্রীদের ফাঁসি হচ্ছে বা ফাঁসি হতে যাচ্ছে। নিজামীর রায় সামনে, মুজাহিদের রায় কার্যকর এবং হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীও মন্ত্রী পদমর্যাদায় ছিলেন। ছিলেন। ফলে মানে যুদ্ধাপরাধের সাথে এই 71-এর যখন নাকি বিএনপি দলটি ছিলই না 71 সালে, সেই
অপরাধের দায় জামাত হয়ে এখন বিএনপির কাছে চলে আসছে। বিএনপি কেন সেই আপনি দায়টা আমাদেরকে নেবে? একটু সঙ্গে বলবেন যে এটা আমরা সবাই বলছি, সবাই বুঝতে পারছি, এবং এইটাও বুঝতে পারছি যে জামায়াতকে নিষিদ্ধ না করাটা সেটা সেই ব্র্যাকেট বন্দি করে রাখারই একটি উপায় মাত্র, তারপরে বিএনপি বুঝতে পারতেছে না কেন? বিএনপি, ওই যে আমি বললাম যে কিছু তাৎক্ষণিক ভোটের হিসাব হয়তো আছে, যে বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাহলে যে কোনো একটা নির্বাচনী আসন যদি ধরি যে আওয়ামী লীগের ভোট হলো 3, বিএনপির ভোট 3, জামাতের ভোট 2, তো জামাত আর বিএনপি একসাথে যোগ হলে জামাত সবসময়, বিএনপি সবসময় এগিয়ে থাকবে। এটা একটা তাৎক্ষণিক হিসাব। কিন্তু যখন নাকি এমন হয় যে বিএনপি যদি জামাতকে ছাড়ে, তাহলে এমন অনেক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু হয়তো আওয়ামী লীগকে কোনো কারণে সমর্থন করছে না, কিন্তু তারা বিএনপিকেও সমর্থন করতে পারছে না। সেই রকমের একটা পকেট আছে যাদের সমর্থন বিএনপি পেতে পারতো যদি তারা জামাতকে ছেড়ে আসতো। আর জামাত যেই ভুল 71-এ ভুল না অপরাধ করেছে, সেই অপরাধের কখনো তারা অনুতাপ করেনি, ফলে তাদের দায় কেন বিএনপি নিবে বারবার? সেটা তো বিএনপি তাদের ভুল কৌশলের কথা। আমার মনে হয় যে আমার সময় খুব শেষ, আমি 1 সেকেন্ড একটা কথা বলে নিই যে আহমেদ ভাই বলছিলেন যে দেশ এখন শান্ত। অবশ্যই শান্ত, কিন্তু এমন শান্তিটা আমরা সবসময় চাই না। আমরা চাই যে সব দল, সবার অংশগ্রহণ, মাঠেও রাজনীতি থাকবে, নির্বাচনে থাকবে, সবকিছু মিলে একটা সবার অংশগ্রহণমূলক একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। আসলে সেই শান্তিটা আমরা চাই। মানুষের অনেক সময় সবসময় পেট ভরা থাকলেও ভালো লাগে না। আমাদের এই অনুষ্ঠানে জনাব মোহাম্মদ নাসিম বলছেন যে কবরে অনেক বেশি শান্তি থাকে, কিন্তু সেই কবরের শান্তি নিশ্চয়ই আমরা চাই না। স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান উনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদের অনুষ্ঠানে এসে একবার বলেছিলেন যে শান্তি করে এত কথা বলবেন না, কারণ কবরেও শান্তি থাকে, সেই শান্তি তো নিশ্চয়ই আমরা চাইবো না বলেছিলেন কোন একটা প্রসঙ্গে, আমার মনে পড়ে গেল হঠাৎ। প্রভাস ভাই যেহেতু বলছিলেন যে শান্তি, এরকম শান্তি আমরা চাই না, আমরা একটা গণতান্ত্রিক পরিস্থিতি চাই। জনাব আহমেদ হোসেন, আপনি কি মনে করেন পরিস্থিতি অনেক বেশি গণতান্ত্রিক, যথেষ্ট গণতান্ত্রিক? গণতন্ত্রের সংজ্ঞাটা তো আগে নির্ধারণ করতে হবে। জি, প্রভাস যে কথাটা বললো, এখন আপনি আগে জামাত কি গণতান্ত্রিক দল কিনা তার এটাকে আগে সংজ্ঞায়িত করতে হবে। কেন জামাত তো এখানে না, মানে বর্তমান পরিস্থিতি আমি বলছি, জি আপনারাও আলোচনায় আসছে এই প্রশ্ন তো 96 সালে আপনারা তোলেন নাই, যেটি মেরিসা হায়দার আলী বললেন। প্রশ্ন বা প্রবাসের বক্তব্য, আপনার দৃষ্টিভঙ্গি সবকিছুতেই মনে হয়েছে যে আমার কাছে যে জামাত একটা অগণতান্ত্রিক, একটি সন্ত্রাসী সংগঠন। এটা আপনার প্রশ্নের মধ্যে দিয়েও কিন্তু কিছু আভাস। জি, আমরা বারবার এই দাবি চলে নিয়ে আসছি যে জামাতকে নিষিদ্ধ করো, আপনারা কৌশলগত কারণে জামাতকে নিষিদ্ধ করছেন না, ব্র্যাকেট বন্দি করে রাখার জন্য বিএনপি সাথে নিয়ে বিএনপি যে গণতন্ত্রের কথা বলছে, জামাতই কোনো অসুবিধা নেই। জামাতই গণতন্ত্র তো আমাদের কাম নয়। জামাতই গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের রাজনৈতিক ফিলোসফি নয়। জামাতি গণতন্ত্র এস্টাবলিশও আমার মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস নয়। আমি সেই গণতন্ত্র চাই যে গণতন্ত্রের সাথে পাকিস্তানি ভাবনা থাকবে না, যে গণতন্ত্রের সাথে সাম্প্রদায়িক ভাবনা থাকবে না, যে গণতন্ত্রের সাথে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, সব মানুষ একই রকম থাকবে। সেটার সেই সুযোগ বহন নেবে আপনার সন্ত্রাসী সংগঠন, আপনার জামাত সংগঠন সন্ত্রাসী। এবং আপনারা জামাতকে নিষিদ্ধ কেন করছেন না জনাব আহমেদ হোসেন? জামাত একটি সন্ত্রাসী সংগঠন, বারবার বলা হচ্ছে, আমরা দাবি তুলছি, এবং কিন্তু আপনারা আমাদের কিন্তু শুনে এটি রাজনৈতিক অপকৌশল, কারণ আপনারা বিএনপির সাথে জামাত। জনাব খালেদ মহিউদ্দিন, আপনি আমাকে একটু বলতে দেন। জি প্লিজ, আপনি বলতে দেন সময়, আমি বলবো কিছু, আপনি বলতে দেন। আপনি যেটা বলছেন সেটা আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে আসতে হয়েছে। আমাদের অনেক এজেন্ডা ছিল। আপনি বলেন, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গভর্নমেন্ট দ্বিতীয়বার মতো এসেছে, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, বিডিআর কিলিং এর যেটা বিচার আমরা শেষ করেছি, এবং যুদ্ধ অপরাধীদের যে চ্যালেঞ্জিং কাজ, এত কঠিন কাজ পৃথিবীর ইতিহাসে নাই যে ডোমেস্টিক লোতে করেছে, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা অবশ্যই একটা বড় কৃতিত্ব। এই কাজগুলো কিন্তু জামাতকে কুইজ করা বা জামাতকে দুর্বল করা, জামাতকে আস্তে আস্তে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো এগুলো করা হয়েছে। সেই ক্ষেত্রে তাদেরকে ধরে রাখছে কে? বিএনপি। বিএনপি খালি কুইট করে দেখ, জামাত এমনি ফিনিশ। আচ্ছা, আমাদের একদমই 30 সেকেন্ড সময় আছে, 30 সেকেন্ড জামাত, এই জামাত এবং আওয়ামী লীগ, জামাতের প্রচেষ্টা 22 বছর পরে আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় আসছে। জামাত যদি ওই আমাদের প্রচেষ্টা মানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা বলছিল না, তত্ত্বাবধায়ক না, তারা তখন তো তারা করছে, মানে ইলেকশন করছে, সেপারেটলি করেছে। এবং এইটা প্রচেষ্টাই কেন বলছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? হ্যাঁ, ওই সময় আন্দোলন করছে একসাথে, এবং সেপারেটলি ইলেকশন করছে। নির্বাচন বিএনপি কখনোই করতো না। না, মাত্র 3টা সিট পেয়েছিল, আর এর আগে তারা পেয়েছিল 19টা সিট। কাজে জামাতে কোনো লাভ হয় নাই, তবে আওয়ামী লীগে লাভ হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশে তারা ক্ষমতায় আসলো আবার, এবং আসার পরে এইটা যে কন্টিনিউশন। আমার ধারণা যে আপনি একটি খুবই অন্য প্রসঙ্গের অবতারণা করলেন মেজর হায়দার আলী। জামাতের প্রচেষ্টা আওয়ামী লীগ 22-21 বছর না, জামাতের সাথে অ্যালায়েন্সে না, জামাতের সাথে আওয়ামী লীগের কোনো অ্যালায়েন্স ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করেছিল। আহমেদ বেজিরা বললেন যে মানে যুদ্ধাপরাধীর বিচার, অবশ্যই এটা একটা অনেক বড় কাজ, যুদ্ধাপরাধীর বিচার করা। তবে
বাংলাদেশে মানে জামাতকেও আসলে নিষিদ্ধ করার দাবি যেটা আছে সেটাও এবং এবং নিশ্চয়ই এবং আপনাদের স্বৈরাচার মানে রাজাকারের যদি সাথে মানেন। রাজাকারের যেমন স্বৈরাচারও তেমন এরকম একটা আমাদের দাবি থাকবে যে তাদের সাথে সঙ্গ না তো করা। জনাব আহমেদ হোসেন বেশির হাজারি প্রধান প্রশাসন আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।